অদ্ভুত ছায়ামূর্তিটি জানলা দিয়ে ভেতরে প্রবেশ করার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। তার হাত দুটো বিশালাকার করে রুমে কিছু একটা খোঁজার চেষ্টা করছে, কিন্তু যাকে খুঁজছে সে আজ সেই ঘরে নেই। রক্ত পিপাসা না মেটাতে পেরে সে কি পাশবিক হুঙ্কার। সাথে সাথে বাড়ির সব আলো জ্বলে উঠল। আমরা স্পষ্ট দেখতে পেলাম সাদা কফিনে মোড়া একটা লম্বা ছায়ামূর্তি। মুখটা অদ্ভুত লম্বাটে এবং লালচে কালো, চোখ দুটো ভয়ঙ্কর লাল, চোখ দুটো থেকে যেন আগুন বের হচ্ছে। শীতের হাড় কাঁপানো ঠান্ডার রাতেও সারা শরীর ঘামে ভিজে গেল। এমন অমানবিক দৃশ্য কোনোদিনও দেখিনি। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রেত ভাণ্ডারের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আপনারা শুনতে চলেছেন লেখক বিবেক চক্রবর্তীর লেখা গ্রাম বাংলার ভূতের গল্প রক্ত পিপাসা। আশা করি আপনাদের গল্পটি খুব ভালো লাগবে, তাই পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। তো প্রতিবারের মতো আজকেও গল্প পাঠে ও বিভিন্ন পুরুষ চরিত্রে আছি আমি কিশোর। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক লেখক বিবেক চক্রবর্তীর লেখা গ্রাম বাংলার ভূতের গল্পে। শুরু হচ্ছে রক্ত পিপাসা। আজ সারাদিন অঘোরে বৃষ্টি হচ্ছে। মাঠ ঘাট রাস্তা ক্ষেত সব সাদা আস্তরণে ডুবে গেছে। সন্ধ্যা নামতেই বৃষ্টিটা একটু বিশ্রাম নিতে শুরু করলো। আমাদের আবার সন্ধ্যাবেলা ক্লাব ঘরে অন্তত কিছুক্ষণ আড্ডা না মারলে পেটের ভাত হজম হয় না। ক্লাব ঘরে বসে থাকা ক্যাপ্টেন দা বলে উঠল, জানিস হাবলা, এমন বৃষ্টি আমি বাপের জন্মে দেখিনি। মনে হয় আজই দামোদর নদের জল বানভাসী হয়ে আমাদের গ্রামটা পুরো ধুয়ে মুছে একবারে সাফ হয়ে যাবে। হাবলা কিছু একটা বলতে গেল, কিন্তু পালবাবুকে দেখে চুপ হয়ে গেল। পালবাবু ছাতাটা ঘরের এক কোণে রেখে চৌকির উপর বেশ আরাম করে বসল। পালবাবু হলেন একজন ভূত বিশেষজ্ঞ। দেশ বিদেশে তার খুব নাম ডাক। এখন বয়স হয়েছে, তাই পরম আনন্দে মনের সুখে অবসর জীবনযাপন করছেন। তার জন্যই আমাদের এই অখ্যাত গ্রাম আজ সুখ্যাতি লাভ করেছে। গ্রামের বাচ্চা থেকে বুড়ো সবাই তাকে পালবাবু নামেই ডাকেন। আসল নাম সুবিমল পাল, যদিও পুরো নামটা গুটি কতক লোকই জানেন। হাবলা বলে উঠল, পালবাবু, এমন স্যাঁতস্যাঁতে পরিবেশে একটা ভূতের গল্প হলে মন্দ হতো না। হ্যাঁ, জল বাদলার দিনে ভূত প্রেতের গল্প বেশ মানানসই। ভূত প্রেতের গল্প তো অনেক শুনেছিস। আজ ভূত প্রেতের গল্প নয়, আজ এক নতুন স্বাদের নতুন গল্প শোনাবো। এক ভয়ঙ্কর রক্তচোষা জীবের গল্প, যারা তোদের মতো একালের ছেলে ছোকরাদের কাছে ভ্যাম্পায়ার নামেই বেশি পরিচিত। হ্যাঁ রে, কচি ভ্যাম্পায়ার বা পিশাচ কি জানিস? আমতা আমতা করে কচি কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু তাকে থামিয়ে হাবলা বলল, আমরা সবাই জানি ভ্যাম্পায়ার হলো কল্টো প্রাণী, যারা জীবিত প্রাণীর রক্ত খেয়ে বেঁচে থাকে। হ্যাঁ, পুরোপুরি কল্পিত জীব বলা ঠিক নয়। বহু সংস্কৃতিতে ভ্যাম্পায়ারের সত্তা পাওয়া গেছে। একসময় পশ্চিম ইউরোপে এবং আমেরিকার গণ্য হিস্টিয়ারিয়া অদ্ভুত হয়েছিল এবং অনেক মৃত্যুর পিছনে রক্তচোষার অভিযোগ আনা হয়েছিল। এক একটা আস্ত গ্রাম এদের ভয়ে রাতারাতি খালি হয়ে যেত। মানুষ ভয়ে শুটিয়ে থাকত। পালবাবুকে থামিয়ে হাবলা বলল, আপনি পিশাচ নিজের চোখে দেখেছেন নাকি শুধু বই পড়া পিশাচ পুরাণ শোনাবেন? তুই চুপ করবি, তবে তো আমি বলবো। আমরা সবাই হাবলাকে বকা দিয়ে চুপ করতে বললাম। অধীর আগ্রহে পালবাবুর দিকে চেয়ে থাকলাম। পালবাবু চুরুটে একটা মস্ত বড় টান দিয়ে বাতাসে ধোঁয়া ছাড়তে ছাড়তে গল্প শুরু করলেন। গল্পটা কম করে হলেও বছর 35 আগের। তখন আমার বয়স ওই 30 ছুঁই ছুঁই। টানা 10 বছর অক্লান্ত পরিশ্রম করে বেশ নাম ডাক করেছিলাম। রোজগারও কম না। খ্যাতি যে বিদেশ অবধি ছড়িয়ে গেছে জানতাম না।
যদি না সেই চিঠিটা হাতে পেতাম। চিঠিটা আসে পশ্চিম ইউরোপের বালকান অঞ্চলের একটা ছোট্ট গ্রাম থেকে। চিঠিটার প্রেরক ডক্টর হার্সেল। চিঠিতে কি লেখা? চিঠিটা ইংরেজিতে লেখা, যার বাংলা করলে ঠিক এই হয় যে ডক্টর হার্সেলের গ্রামে এক এক করে সব ছোট বাচ্চা রক্তশূন্যতায় মারা যাচ্ছে, সবার মৃত্যু একইভাবে। আবার যেটা লক্ষণীয় বিষয় সেটা হলো সবার গলার পিছনে দুটো করে ফুটো। কেউ যেন ফাঁপা সুচ দিয়ে শরীরের সমস্ত রক্ত একটু একটু করে পান করেছে। পালবাবু, আপনি তো ভূত বিশেষজ্ঞ, পিশাচতন্ত্র তো আপনি জানেন না, আপনি গিয়েছিলেন? পালবাবু বেশ গম্ভীর এবং বিজ্ঞের মতো উত্তর দিলেন। তখন আমার কাছে পিশাচ নিয়ে কাজ করা নতুন ছিল, তা বলে একদমই কিছু জানতাম না এমনটা কিন্তু নয়। দিন 20 পর ইউরোপে পাড়ি দিলাম, সাহেবদের দেশ। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমন নিয়ম মাফিক জীবনশৈলী। জাহাজ থেকে নেমে রেলপথ, তারপর স্টিমার, সর্বশেষে ঘোড়ার গাড়ি করে পাহাড়ি পথ। সাদা বরফে ঘেরা সবুজ গ্রাম। গ্রামের সৌন্দর্যতা থেকে চোখ সরানো যায় না। যাবার আগে চিঠি করে দিয়েছিলাম যে আমি আসছি। গ্রামে গিয়ে ডক্টর হার্সেলের নাম বলতেই আমাকে জৈনক এক গ্রামবাসী সাহেবের ভিলাতে পৌঁছে দিল। বেশ সুদর্শন চেহারা, লম্বা, স্বাস্থ্যবান, গায়ের রংটা দুধে আলতা। ডক্টর হার্সেল আমাকে আপ্যায়ন করে ঘরে আসতে বলল। আলাপচারিতা শেষ করে আমাকে বিশ্রাম করার পরামর্শ দিলেন। অনেকটা রাস্তা কম ধকল যায়নি। স্নান সেরে অল্প খেয়ে শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙে তখন গ্রামে সন্ধ্যা নেমে এসেছে। বাড়ির কাজের লোকটাকে ডক্টর হার্সেলের কথা জিজ্ঞেস করতে তিনি বললেন যে সাহেব রুগী দেখতে গেছেন। কিছুক্ষণ পর ডক্টর হার্সেল ফিরে এলেন। দেখে মনে হলো খুব হতাশ, মুখটাও একটু ভার হয়ে আছে, হয়তো রুগী ভালো নেই। ডক্টর হার্সেল হাত মুখ ধুয়ে আমার সাথে গল্প করতে বসলেন। হয়তো আরও একটা প্রাণ অসময়ে ঝরে যাবে। ছেলেটাকে শত চেষ্টা করে বাঁচানো যাবে কিনা বলা মুশকিল। সব ওষুধপত্র অকেজো। শরীরে কোনো রোগের লক্ষণ নেই, কিন্তু রোগীদের শরীরটা দিন দিন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। রক্তের অভাবে মারা যাচ্ছে এক এক করে গ্রামের সমস্ত বাচ্চা। কি হয়েছে? রোগের কারণ কিছু বোঝা যাচ্ছে না, মানে আপনাদের ডাক্তারি ভাষায় কেস হিস্টোরি। ডক্টর হার্সেল মাথা নেড়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিলেন। তেমন কিছু বুঝতে পারছি না। দেখে মনে হবে শরীরে কোনো রোগ নেই, নাড়ি ঠিকঠাক চলছে, শুধু সমস্যা দিন দিন শরীরটা ফ্যাকাশে ছিবড়ের মতো হয়ে যাচ্ছে, অনেকটা রক্তাল্পতার মতো, কিন্তু অ্যানিমিয়া না। রক্ত পরীক্ষা করে দেখা গেছে রক্তে লোহিত কণিকা যে পরিমাণে থাকা উচিত ঠিক সেই পরিমাণে আছে, তবে দিন দিন শরীরে রক্তের পরিমাণ কম হয়ে যাচ্ছে। আমি বললাম, এটা ঠিক কতদিন ধরে হচ্ছে? ডক্টর হার্সেল কিঞ্চিত ভেবে বললেন, পিটার এই রোগের নতুন রোগী না। পিটারের আগে 6 জন একই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে গত 3 মাসে। মৃত্যুর দিন যদি ঠিকঠাক দেখা যায় তবে মৃত্যুর পুনরাবৃত্তি ঘটে গুনে গুনে 15 দিন পরে, মানে রোগে আক্রান্ত হবার 15 দিন পর। আমাকে একবার রোগীর বাড়িতে নিয়ে যাবেন? আমি একটু গিয়ে দেখতাম যদি কিছু বুঝতে পারি। হ্যাঁ, আজ তবে চলুন। আমি আরও একবার ছেলেটাকে দেখে আসব, যদি কিছু উপায় বের করে বাঁচানো যায়। যেমন কথা তেমন কাজ। রাত 9টায় দুজনে রোগীর বাড়িতে হাজির হলেন। পালবাবু নেড়েচেড়ে বাচ্চাটাকে দেখলেন। গলায় দুটো ফুটো। কেউ যেন অল্প করে সুচ জাতীয় কিছু দিয়ে শরীরের সমস্ত রক্ত শুষে নিচ্ছে। কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরিয়ে এলাম। রাস্তায় আর একটাও কথা হলো না। ডক্টর হার্সেল আর আমি দুজনে নির্বাক, এক গভীর চিন্তায় আবিষ্ট। ডক্টর হার্সেলের ভিলাতে এসে ডক্টরের উদ্দেশ্যে বললাম, আমি পুরো ব্যাপারটা জানতে চাই, মানে আপনাদের ভাষায় কেস হিস্টোরি। ডক্টর হার্সেল বলতে শুরু করলেন, আমি এই গ্রামের আদি বাসিন্দা।
আমার 4 পুরুষের জন্ম মৃত্যু এই গ্রামে। ঠাকুরদার কাছে শোনা, ওনাদের সময়ে মানে ওই 18 শতকের শেষের দিকে গ্রামে এক রক্তচোষার আবির্ভাব হয়। এক এক করে গ্রামের সব বাচ্চা মরতে শুরু করলো, ঠিক আজ যেইভাবে মরছে ঠিক সেইভাবেই। কিন্তু আকস্মিকভাবে মৃত্যু খেলা বন্ধ হয়ে গ্রামে আবার শান্তি ফিরে আসে। একটু দীর্ঘশ্বাস নিয়ে ডক্টর হার্শিল একটু চুপ হয়ে গেল। চারিদিক নিস্তব্ধ। গ্রামে রাত একটু জলদি নামে। নিশ্চিত ডাক শুরু হলো। আমার দুজনে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। খুব সকালে ডক্টর হার্শিলের ডাকাডাকিতে চোখ খুলল। শিগগিরই ওঠো, রোগীর বাড়ি যেতে হবে, বাচ্চাটার অবস্থা ঠিক নেই। খুব অল্প সময়ে তৈরি হয়ে ডক্টর হার্শেলের সাথে বেরিয়ে পড়লাম। বাচ্চাটার বাড়ি গিয়ে দেখি বাচ্চাটার অবস্থা সংকটজনক। কাল মাঝরাত থেকে রক্ত বমি করছে। ঘরের জানলার কাঁচ ভাঙা দেখে বুঝতে দেরি লাগলো না যে কেউ রাত্রিবেলা জানালা দিয়ে ঘরে প্রবেশ করেছিল। ডক্টর হার্শেল খুব মনোযোগ দিয়ে নাড়ি দেখতে লাগলো। তারপর আমার দিকে তাকিয়ে কয়েকবার চোখ বন্ধ রেখে ঘাড় নাড়লেন। বুঝতে পারলাম বাচ্চাটা বেশি দিন বাঁচবে না, শেষ সময় চলে এসেছে তার। আমি বাচ্চাটার বাড়ির লোকদের পুরো রাত জেগে কাটাতে বললাম, আর বাচ্চাটাকে অন্য ঘরে স্থানান্তরিত করতে বললাম। মিস্টার পাল, কিছু বুঝলেন? বুঝেছি বই কি, আলবাত বুঝেছি। এমন কি এরপর কি করতে হবে তাও মনে মনে ঠিক করে রেখেছি। বেশ, এর জন্যই আপনাকে ডাকা। কিছু একটা উপায় করুন, দয়া করে একটা বিহিত করুন। চোখের সামনে ফুলের মতো বাচ্চাগুলোকে আর দেখতে পারছি না। এমন সময় হঠাৎ করে হাবলা বলে উঠল, পালবাবু, তারপর কি হলো? আপনি কি উপায় করলেন? কি ছক কষলেন? বাচ্চাটার কি হলো? এতগুলো প্রশ্ন শুনে পালবাবু রেগে আগুন। খাপ্পা করে বললেন, মন দিয়ে সব শোন, উত্তর পাবি। পালবাবু আবারও একটা চুরুট ধরিয়ে তাতে একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলতে শুরু করলেন। আমরা মনোনিবেশ করলাম। ডক্টর হার্শেলকে আশ্বস্ত করে কিছু সামগ্রী জোগাড় করতে বললাম, যেমন মাটি খোঁড়ার যন্ত্রপাতি, একটা রূপোর চুড়ি, একটা টর্চ আর টুকটাক কিছু জিনিসপত্র। আমরা রাতে খাবার খেয়ে সব জিনিসপত্র নিয়ে বাচ্চাটার বাড়ির সামনে অন্ধকারে আত্মগোপন করলাম। ঘাপটি মেরে বসে থাকলাম। আমাদের দৃষ্টি বাচ্চাটার ঘরের জানালাতে আবদ্ধ, চোখ স্থির। দেখতে দেখতে রাত নেমে এলো। গ্রামের সমস্ত আলো এক এক করে নিভে গেল। আধারের একটা পুরু কালো আস্তরণে ডুবে গেল। কিছুক্ষণ পর মস্ত বড় পূর্ণিমার চাঁদ মেঘেদের সাথে লুকোচুরি খেলতে শুরু করলো। চাঁদের আলো স্পষ্ট দেখতে লাগলাম একটা ছায়ামূর্তি ধীর পায়ে এগিয়ে যাচ্ছে বাচ্চাটার ঘরের দিকে। সরীসৃপের মতো পাঁচিল বেয়ে উঠতে শুরু করলো। তারপর যা হলো তা দেখে চোখের পাতা বরফ কঠিন স্থির হয়ে গেল। চারিপাশটা যেন ভয়ের আতঙ্কে গ্রাস করলো। অদ্ভুত লম্বা ছায়া মূর্তিটি জানালা দিয়ে ভেতরে প্রবেশ করার প্রাণপণ চেষ্টা করছে। তার হাত দুটো বিশালাকার করে রুমে কিছু একটা খোঁজার চেষ্টা করছে, কিন্তু যাকে খুঁজছে সে আজ সেই ঘরে নেই। রক্ত পিপাসা না মেটাতে পেরে সে কি পাশবিক হুঙ্কার। সাথে সাথে বাড়ির সব আলো জ্বলে উঠল। আমরা স্পষ্ট দেখতে পেলাম সাদা কফিনে মোড়া একটা লম্বা ছায়া মূর্তি। মুখটা অদ্ভুত লম্বাটে এবং লালচে কালো। চোখ দুটো ভয়ঙ্কর লাল। চোখ দুটো থেকে যেন আগুন বের হচ্ছে। শীতের হাড় কাঁপা ঠান্ডার রাতেও সারা শরীর ঘামে ভিজে গেল। এমন অমানবিক দৃশ্য কোনোদিনও দেখিনি। এতগুলো আলো একসাথে জ্বলতে দেখে ছায়ামূর্তিটি আস্তে আস্তে পালাতে শুরু করলো। এবার আমাদের কাজ শুরু। আস্তে আস্তে আমরা পিছনে পিছনে যেতে শুরু করলাম। যেতে যেতে আমরা কবরখানায় পৌঁছে গেলাম। রক্তচোষাটা একটা কবরে আস্তে আস্তে প্রবেশ করলো। আমি নিশ্চিত হলাম যে এই কবরের মধ্যেই পিশাচটার বাস। এবার ভোরের অপেক্ষা করতে লাগলাম। হাবলা কৌতূহল এবং উদ্দীপনা নিয়ে খুব জোরে চেঁচিয়ে উঠল।
পালবাবু, পিশাচটা আপনাদের দেখতে পাইনি? ভোরের অপেক্ষা কেন? আর আপনারা কি করে পিশাচটার থেকে গ্রামবাসীদের মুক্ত করলেন? বিরক্ত হয়ে পালবাবু বললেন, না, দেখতে পাইনি। দেখতে পেলে আর হয়তো রেহাই থাকতো না। আমাদের রক্ত চুষেই হয়তো তার অসীম রক্ত পিপাসা মেটাতো। সূর্যের আলোর সাথে সাথে পিশাচের ক্ষমতা লোপ পায়। রোদের আলোতে তারা বার হতে পারেন না, তাই সূর্যের আলো ফোটার অপেক্ষায় করলাম। সূর্যের প্রথম কিরণের সাথে সাথে আমরা কবরটা খুঁড়তে লাগলাম। শেষে একটা কাঠের কফিনে বেলচা আটকে যায়। তারপর আর দেরি না করে কফিন খুলে রূপোর ছুরিটা কবরে থাকা লাশটার বুকে সজোরে গেঁথে দিই। সাথে সাথে টাটকা লাল তাজা গরম রক্তে আমার হাত লাল হয়ে যায়। জানি না লাশটা কত বছর পুরনো, কিন্তু আশ্চর্যভাবে প্রকৃতির নিয়ম ভঙ্গ করে আজও তা তাজা, যেন কিছু ঘন্টার বাসি মরা। পাখির কোলাহলের সাথে তাল মিলিয়ে আমরা আবার হাতে শক্তি সঞ্চয় করে কবরটা মাটি দিয়ে ঢেকে ধীর ক্লান্ত পায়ে ডক্টর সাহেবের ভিলায় ফেরি। দিন 7 মধ্যে বাচ্চাটা সুস্থ হতে শুরু করে। ডক্টর হার্শেলের দেওয়া সমস্ত ওষুধ কাজ করছে। আস্তে আস্তে ফ্যাকাশে গায়ের রংটা স্বাভাবিক হতে শুরু করলো। গলার ফুটো দুটো সর্পগতিতে সেরে উঠেছে। তারপর থেকে আর কোনো বাচ্চা রক্তচোষা পিশাচের বলি হয়নি। গ্রাম এখন আতঙ্ক মুক্ত, ভয় মুক্ত। রাতারাতি আমি গ্রামের লোকেদের কাছে দেবদূত হয়ে উঠলাম। আমিও দিন কয়েক গ্রামবাসীদের আতিথ্য গ্রহণ করে দেশে ফিরে আসি। এ বলে লম্বা একটা হাফ ছেড়ে পালবাবু গল্পটা শেষ করলেন। শুনলেন লেখক বিবেক চক্রবর্তীর লেখা গ্রাম বাংলার ভূতের গল্প রক্ত পিপাসা। কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি প্রতি সপ্তাহে শনিবারে অথবা রবিবারে ঠিক রাত 9:45 এরকম ভৌতিক কাহিনী নিয়ে চলে আসি। তো দেখা হচ্ছে আগামী শনিবার অথবা রবিবারে ঠিক রাত 9:45। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন প্রেত ভান্ডার চ্যানেলে।